যদি আপনি প্রতি বছর খাওয়া সব চাল একপাশে ওজন করে থাকেন আর অন্য পাশে পৃথিবীর সব মানুষকে, তাহলে ওজনের কাঁটা চালের দিকে বেশি ঝুঁকে পড়বে। এই জনপ্রিয় শস্য প্রতি বছর মানুষের খাদ্যের 20%-এরও বেশি ক্যালোরি যোগায়। কোরিয়ান বিবিম্বাপ, নাইজেরিয়ান জেলোফ রাইস, ইন্ডিয়ান বিরিয়ানি, স্প্যানিশ পায়েলা এবং আরও অসংখ্য রান্নাঘরের মাস্টারপিস, সবকিছুরই শুরু চাল দিয়ে। তাহলে এই সাধারণ শস্যটি এতগুলো রান্নায় কিভাবে এসে পড়ল? চালের ইতিহাস হাজার হাজার বছর পুরনো। যখন এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রাথমিক কৃষকরা স্বাধীনভাবে এই শস্যের চাষ শুরু করেছিলেন, প্রথমে এশীয় চালের আবির্ভাব হয়, যা অনেক উদ্ভিদ জিনতত্ত্ববিদ বিশ্বাস করেন বর্তমান চীনের এলাকায় ঘটেছিল। 10,000 বছরেরও বেশি আগে সে অঞ্চলের যাযাবর শিকারীরা এক গাছের আগাছা ঘাসের বীজ সংগ্রহ করে খেতে শুরু করে। তারপরে প্রায় 9,000 বছর আগে তারা এই বীজ রোপণ শুরু করে যাযাবর শিকারীদের বসতি স্থাপনের জন্য প্ররোচিত করা কৃষক সম্প্রদায়ের মধ্যে। প্রতিটি ফসলের পর চাষিরা তাদের সবচেয়ে বেশি পছন্দের ধান গাছের বীজ বাছাই করে পুনরোপণ করত, যেমন বড় এবং আরও প্রচুর পরিমাণে শস্য বা সুগন্ধযুক্ত স্বাদযুক্ত বীজ। হাজার হাজার বছরে এশীয় ধানের হাজারো জাতের উৎপত্তি ঘটে। এই আগাছা জাতীয় ঘাসের একই রকম একটি জাত আফ্রিকায় চাষ শুরু করেছিল প্রায় 3,000 বছর আগে। আজ এর চাষ মূলত পশ্চিম আফ্রিকাতেই সীমাবদ্ধ। দক্ষিণ আমেরিকার চাষিরাও প্রায় 4,000 বছর আগে ধানের চাষ শুরু করেছিল, যদিও ইউরোপীয়দের আগমনের পর এই ফসলটি হারিয়ে গেছে। যাই হোক, এশীয় ধান ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এখন এশিয়া এবং এশিয়ার বাইরে খাদ্য ও সংস্কৃতির এক মূল অংশে পরিণত হয়েছে। ভারত এবং নেপালে অনেক হিন্দু শিশুর শক্ত খাবার খাওয়া শুরুর একটি রীতি পালন করে, যাকে অন্নপ্রাশন বলা হয়, যেখানে শিশুকে প্রথমবারের মতো ভাত খেতে দেওয়া হয়। জাপানে ভাত খাদ্যের এতটা কেন্দ্রীয় অংশ যে গোহান শব্দটির অর্থ সিদ্ধ ভাত এবং খাবার উভয়ই হয়। ধানের চাষের বিশ্বব্যাপী সম্প্রসারণ কেবলমাত্র এ কারণেই সম্ভব হয়েছিল যে গাছটি বহু জলবায়ুতে, গ্রীষ্মমণ্ডলীয় থেকে নাতিশীতোষ্ণ অঞ্চল পর্যন্ত যে কোনো জায়গায় জন্মাতে পারে। আধা জলজ উদ্ভিদ হিসেবে পানিতে ডুবে থাকা মাটিতে ধান খুশি মনে জন্মায়। অন্যান্য অনেক ফসল জলাবদ্ধ এলাকায় টিকে থাকতে পারে না, কারণ মাটির মধ্যে থাকা বাতাসের উপর নির্ভর করেই তাদের শিকড়ের কোষ অক্সিজেন গ্রহণ করে। কিন্তু ধান গাছের শিকড়ে বাতাসের চ্যানেল থাকে, যা পাতা এবং কাণ্ড থেকে ডুবে থাকা টিস্যুতে অক্সিজেন পৌঁছে দেয়। প্রথাগতভাবে চাষিরা ধানের চাষ করে ধান খেতে। চাষের মৌসুম জুড়ে সর্বোচ্চ 10 সেন্টিমিটার পানির নিচে ডুবে থাকা সমতল জমিতে। এই পদ্ধতি প্রচুর ফলন দেয়, কারণ অনেক প্রতিযোগী আগাছা জলজ পরিবেশে টিকে থাকতে পারে না। কিন্তু এই কৌশলটিতে প্রচুর পানির দরকার হয়। ধান বিশ্বের ফসলের জমির 11% জুড়ে রয়েছে, কিন্তু বিশ্বের সেচের পানির 1/3-এরও বেশি এটিই ব্যবহার করে। ধানের এই উৎপাদন পদ্ধতিটিও একটি আশ্চর্যজনক পরিমাণের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে। জলাবদ্ধ ক্ষেতগুলো মিথেনজেন নামে পরিচিত ক্ষুদ্র অণুজীবের জন্য নিখুঁত প্রজনন ক্ষেত্র। এই অণুজীবগুলো অক্সিজেনের অভাবে পরিবেশে জীবিত থাকে, কারণ পৃথিবীতে যখন এই গ্যাসের পরিমাণ কম ছিল তখনই সেগুলোর বিবর্তন হয়েছিল। মিথেনজেন হল মিথেন গ্যাস উৎপাদনকারী একমাত্র পরিচিত জীব, যা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে 25 গুণ বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, যা বায়ুমণ্ডলের তাপ ধরে রাখে। যেমন গরুদেরও একটি বদনাম রয়েছে ঢেকুরের সাথে মিথেন নিঃসরণের, যা ঘটে তাদের পাকস্থলীর মেথানোজেনের কারণে। একটি জলাবদ্ধ ধান খেতে মিথেনজেন উৎপাদনকারী জীবাণু ডুবে থাকা মাটিতে থাকা জৈব পদার্থ খেয়ে দ্রুত গতিতে বংশবৃদ্ধি লাভ করে। এই সময় প্রচুর পরিমাণে মিথেন নিঃসরণ করে। ফলাফল, প্রতি বছর ধানের চাষ মানুষের সৃষ্ট মিথেন নিঃসরণের প্রায় 12% অবদান রাখে। কিন্তু ভালো খবর হলো, ধানের ক্রমাগত জলাবদ্ধ জমিতে চাষের প্রয়োজন নেই। গবেষক এবং চাষিরা পানি ব্যবস্থাপনার জন্য অন্যান্য কৌশল খুঁজছেন, যা ফলন বজায় রেখে মিথেন নিঃসরণ কমাতে পারে। একটি আশাপ্রদ কৌশল হল জল চক্রাকারে সেচ দেওয়া। চাষিরা মাঝে মাঝে জলের স্তর কমিয়ে দেয়, যা মিথেনজেন উৎপাদনকারী জীবাণুর বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখে। জল চক্রাকারে সেচ দিয়ে ফলন ফলালে 30% পর্যন্ত জলের ব্যবহার এবং 30 থেকে 70% পর্যন্ত মিথেন নিঃসরণ কমাতে পারে। গ্রিনহাউস গ্যাস অনেকগুলো জায়গা থেকে আসে, কখনো কখনো অপ্রত্যাশিত জায়গা থেকেও। পরিবেশের ক্ষতি না করে ভাত তৈরি করা এখন তাই অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটি।
যা আমাদের মোকাবেলা করতে হবে ধ্বংসাত্মক পরিস্থিতি এড়াতে হলে। আজও অনেক ধান চাষি পুরো মৌসুম জুড়ে জমি জলাবদ্ধ রাখে। হাজার বছরের পুরনো ঐতিহ্য পরিবর্তন করতে মনোভাবের একটি প্রধান পরিবর্তন প্রয়োজন। কিন্তু প্রচলিত পদ্ধতির বিপরীতে যাওয়াটাই আমাদের গ্রহকে সুস্থ এবং আমাদের বাটি পূর্ণ রাখতে হয়তো ঠিক যা দরকার।